যে মানুষটা পাহাড় সরাতে পারে সেই মানুষটা পাথর সরিয়ে কাজ শুরু করেছিল। চীনা দার্শনিক কনফুসিয়াসের এই উক্তিটি দিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে 20টি কোশ্চেন, তার সাথে একটা কুইজ প্রশ্ন। এই কোশ্চেনটা এসেছে ইংরেজি থেকে, ডাইয়ের ব্যবহার থেকে। ডাইয়ের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, হঠাৎ করে এটা দিয়ে দেয়, নিয়মগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। এখানে বলা হয়েছে যে হি ডাইড ডেশ ক্যান্সার। ডাইয়ের পরে এখন কি বসাবে তুমি? অফ, উইথ। এই অফটা তো অবশ্যই হবে না, এটা তো প্রিপোজিশন না। উইথ, বাই অথবা অফ হবে। ডাইয়ের অনেকগুলো ব্যবহার রয়েছে, সেখান থেকে আমি দুইটা নিয়ম বলি। যে একটা হচ্ছে রোগে বা আঘাত পেয়ে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে ডাইয়ের পরে অফ হয় বা ডাই ফ্রম হয়। তোমরা এখানে যেহেতু ফ্রম, যদি তোমার দেখো যে অপশনে ফ্রম আর অফ দুটোই দেওয়া আছে তাহলে তোমরা ফ্রম ইউজ করবে, ভালো করে মনে রেখো। তাহলে কিন্তু ফ্রম ইউজ করবে। আর যদি ফ্রম আর অফের ভিতরে যে কোনো, যেমন এখানে দেখো একটা দেওয়া আছে, তাহলে অফই হবে রাইট অ্যান্সার। আর যদি ফ্রম থাকতো তাহলে ফ্রম দিতে রাইট অ্যান্সার। দুইটা থাকলে কিন্তু ফ্রম দিবে। আরেকটা ব্যবহার হচ্ছে যদি দেশের জন্য মারা যায়, ডাইয়ের পরে কিন্তু অবশ্যই কি হবে? ফর হবে। ডাই ফর হিজ কান্ট্রি, এরকম। আমাদের 2 নম্বর প্রশ্ন, কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে? এটা হচ্ছে কিন্তু এখানে এটা হবে না, এটা হচ্ছে বঙ্গ কামরূপী। অনেক জায়গায় আমি এটা দেখেছি, এটাই দিবা তোমরা রাইট অ্যান্সার। আমাদের 3 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 45 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে? একদম ইজি একটা কোশ্চেন। এখানে দেখো লাস্টে চেয়েছে হচ্ছে কয়টি ডিম পাওয়া যাবে। তাহলে আমরা একটু উলট করে লিখবো, উল্টাপাল্টা করে লিখবো যে 54 টাকায় পাওয়া যায়। এখন দেখো 54 টাকায় যে পাওয়া গেল, এখানে 1 ডজন ডিম, 1 ডজন সমান সমান হচ্ছে কিন্তু 12টি, এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে 1 টাকা আরো কম পাওয়া যাবে, তার জন্য ভাগ হবে, তাহলে 12 ভাগ 54। এখন তাহলে 45 টাকায় কতগুলো পাওয়া যাবে? 45 টাকায় এখানে কতগুলো পাওয়া যাবে? 45 গিয়ে 12-র সাথে কি হবে? গুণ হবে, মানে 12 × 45 হবে। আর ভাগ হবে 54। এটা আমরা একটু ক্লিয়ার করে লিখি, 12 × 45, কারণ কাটাকাটি করতে হবে। এখানে লিখি আমরা 12 × 45 ভাগ 54। এখন আমরা কাটাকাটি করি, দেখো 3 দিয়ে 12কে কাটি 4 হবে। আর এখানে যদি 3 দিয়ে 54কে কাটো 18 হবে। আর এখন দেখো যে 4কে 2 দিয়ে কাটলে 2 হবে, আর এখানে 9 হবে। এখন 9 দিয়ে যদি তুমি 45কে কাটাকাটি করো তাহলে কিন্তু 5 নং 45 হবে, 5 5 আর 2 অবশিষ্ট রইল, তাহলে 5 × 2 = 10 হবে রাইট আনসার। আশা করি এই অঙ্কটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমাদের 4 নম্বর প্রশ্ন, বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর হচ্ছে রাজশাহীতে অবস্থিত। তোমাদের বরেন্দ্র জাদুঘর থেকে আরও কয়েকটা কোশ্চেন জানিয়ে রাখি। বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1910 সালে। আর বরেন্দ্র জাদুঘর হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রথম জাদুঘর। আমাদের 5 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, যাকে গ্রহরাজ বলা হয়। আর একটা হচ্ছে বৃহস্পতির ইংরেজি কিন্তু জুপিটার। আমাদের 6 নম্বর প্রশ্ন, এ ম্যান অফ লেটার মিনস, এটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ থেকে একদম মুখস্থ রাখতে হবে। এটার রাইট অ্যান্সার হচ্ছে এ উইজ পারসন, অর্থাৎ একজন জ্ঞানী ব্যক্তি। আমাদের 7 নম্বর প্রশ্ন, সাজের মায়া কার লেখা? সাজের মায়া হচ্ছে সুফিয়া কামালের লেখা। এটা তোমরা একটু মনে রাখতে পারো টেকনিক দিয়ে। এখানে সাজের মায়াতে দন্ত স একার সা রয়েছে, তারপর সুফিয়া কামালের দন্ত স রয়েছে। এই দুইটা দিয়ে তুমি কিন্তু অবশ্যই এটা মনে রাখতে পারো, কারণ গ্রন্থগুলো, কাব্যগ্রন্থগুলো, গল্পগুলো, উপন্যাস, এগুলো মনে রাখা খুবই কষ্টসাধ্য। টেকনিক ইউজ করে তারপর মনে রাখবি। আমাদের 8 নম্বর প্রশ্ন, সমসাময়িক একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ডেল্টা প্ল্যানের সময়সীমা কত সাল পর্যন্ত? এটা হচ্ছে 2100 সাল পর্যন্ত। তারপর আরও কিছু প্ল্যান রয়েছে, সেগুলি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। যেমন স্মার্ট বাংলাদেশ হবে 2041 সাল পর্যন্ত। এগুলো অনেকে প্ল্যান রয়েছে বাংলাদেশের। আবারও গণিত থেকে প্রশ্ন এসেছে 9 নাম্বার, কোনো সংখ্যার 4 গুণের সাথে 5 যোগ করলে যোগফল 37 হবে। এই ধরনের অঙ্কগুলো খুবই ইজি হয়ে থাকে, যার জন্য কিন্তু দিয়ে দেয়। এখানে বলছে দেখো যে কোনো সংখ্যার 4 গুণ, তার মানে 4-এর সাথে আমরা সংখ্যাটা ধরে নিব, এক্স ধরে নিলাম, 4 গুণ। এখন বলছে 5 যোগ করলে, এখানে আমরা 5 যোগ করে দিলাম, তারপর বলছে যে যোগফল 37 হবে, তাহলে সমানের ওই সাইডে আমরা লিখলাম 37। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা 4x এই সাইডে রাখি আর 5টা ওই সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু বিয়োগ হবে, তাহলে 37 থেকে 5 গেলে অবশ্যই 32 হবে। আর 32, এখানে 4 কি গুণ অবস্থায় ওই সাইডে গিয়ে ভাগ হবে, অর্থাৎ 32কে 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দিয়ে যদি 32কে ভাগ করো তাহলে কিন্তু অবশ্যই 8 হবে, মানে 4 8 32 হবে। ক নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। বিজ্ঞান থেকে একটা প্রশ্ন, কোলেস্টেরল কি? কোলেস্টেরল হচ্ছে এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। এটা খুবই মনে রাখবে, এটা মনে হয় রসায়ন থেকে এসেছে আর কি। এখন আসলে তোমাদেরকে পিডিএফ নেওয়ার জন্য বলবো না, তবে যারা আমাদের পিডিএফ ফাইলগুলো নিয়েছে তাদের জন্য কিছু কথা। যারা আমাদের পিডিএফ ফাইলটা এখনও পড়তেছো তারা কিন্তু পিডিএফ ফাইলটাই পড়তে থাকো, একদম টেনশন করো না।
এগুলো আপাতত এগুলো থেকেই কমন পড়বে, এটা আমরা আশাবাদী। আমাদের ধারণা প্রশ্ন মোটামুটি চলনসই থাকবে, যে প্রশ্নগুলো করা মানে আমাদের এক্সাম বেসে হচ্ছে সেগুলো অনুযায়ী হতে পারে, এটার একটা আইডিয়া। এতটা কঠিন হবে না, একদম মন ঘাবড়াবে না, শেষ পর্যন্ত তোমরা জাস্ট রিভিশন দিতে থাকো, ভালো করবে ইনশাল্লাহ। আমাদের 11 নম্বর প্রশ্ন, দি গ্রেটার দি ডিমান্ড ডেস দি প্রাইস। এটা একটা খুবই মজার প্রশ্ন। এখানে বলা হয়েছে দি গ্রেটার, তারপরে দেখো এখানে হচ্ছে আরেকটা মানে এটা একটু প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে। এখন কিন্তু দেখো এখানে গ্রেটারটা হচ্ছে কিন্তু কম্পারেটিভ ফর্ম, তাহলে অবশ্যই আমাদের কম্পারেটিভ ফর্ম দিয়ে ওই সাবঅর্ডিনেট ক্লজটা শুরু করতে হবে। এখন দেখো হাই, এটা কিন্তু অবশ্যই কম্পারেটিভ ফর্ম না, হায়ার এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তাহলে এটা দিয়ে শুরু করতে হবে। কিন্তু এখানে ছিল দি, অবশ্যই তাহলে দি ইউজ করতে হবে। দি হাইস্ট তো হবেই না, কারণ এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, তাহলে ছোটো নাম্বার হবে রাইট অ্যান্সার দি হায়ার দি প্রাইস। আমাদের 12 নম্বর প্রশ্ন, এখানে দেখো একটু ভুল উঠেছে, এটা আসলে হবে যুতক্ষ নয়, যুতক্ষতে তো রয়েছে ক যুগ মূর্ধন্য ষ, আর এটা কিন্তু হচ্ছে যে মানে ব্রহ্মপুত্রের ভিতরে যে যুক্ত বর্ণটা দেখো সেটা কিন্তু হচ্ছে এখানে ম থাকার কথা, আসলে এটা একটু মিস্টেক করছে। বর্ণটি কোন কোন বর্ণের সমস্যা, এটা হচ্ছে হ যুগ ম, এই যুক্ত বর্ণগুলোও কিন্তু দিয়ে দেয়। সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন, 13 নম্বর, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এ কয়টি গোলের কথা বলা হয়েছে, অর্থাৎ এসডিজিতে কয়টি গোলের কথা বলা হয়েছে, এখানে হচ্ছে 17টি গোলের কথা কিন্তু বলা হয়েছে। আমাদের 14 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু খুবই মজার একটা প্রশ্ন, সবাই ভালো করে খেয়াল করো, যে 1 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে 1 টাকায় 4টি বিক্রয় করলে দ্রব্যটির কত লাভ বা ক্ষতি হবে। এখন ক্ষতি বা লাভ হবে কিনা এটা তোমাদেরকে আগে আমি বুঝিয়ে দিই। এখানে হচ্ছে দেখো 1 টাকা দিয়ে তোমরা 5টা দ্রব্য কি করছো, কিনছো, তারপর হচ্ছে 1 টাকা দিয়ে 4টা দ্রব্য বিক্রয় করছো, তাহলে তোমার অবশ্যই লাভ হবে। এখন দেখো লাভের ভিতরে অপশনের ভিতরে এই 25% লাভ রয়েছে, আর একটা হচ্ছে 20% লাভ, তাহলে কিন্তু ক্ষতিরগুলো তো অবশ্যই কাটা, এগুলো এই দুটা থেকে একটা প্রশ্ন হবে না। এখন এই দুটা থেকে আমরা বের করবো, এটার একটা শর্ট টেকনিক রয়েছে, আর যে দ্রব্যটা বেশি থাকবে সেটা হচ্ছে 5, বেশি যেহেতু 5টা দ্রব্য, সেটা থেকে কম দ্রব্যটা বিয়োগ করবে, মানে 5 বিয়োগ 4 হবে, নিচে দিয়ে দিবে হচ্ছে 4, ছোটো দ্রব্যটা দিয়ে দিবে আর সাথে 100 গুণ দিবে, এটা হচ্ছে নিয়ম। এখন আমরা যদি ভাগ করি দেখো উপরে হচ্ছে 5 থেকে 4 গেলে হবে 1, আর 4 দিয়ে যদি আমি 100কে ভাগ করি তাহলে কিন্তু অবশ্যই 25 হবে, তাহলে 25% লাভ, রাইট আনসার। আমাদের 15 নম্বর প্রশ্ন, অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কিভাবে, এটা হচ্ছে গ্লাইকোজেন রূপে জমা থাকে, খুবই মোস্ট ভ্যালুয়েবল একটা কোশ্চেন, এটা তোমরা মনে রাখবে। আমাদের 16 নম্বর প্রশ্ন, এই ধরনের কোশ্চেনগুলো তো আমি প্রায়শই দেখে আসছি, এটা ভুল করে এসে গেছে, এটা আসলে দেওয়ার কথা ছিল না, যে কুড ইউ টেল মি, মানে এখান দেখো যে মানে এরকম যদি থাকে যে আই নো ইউ নো, এগুলো যদি প্রথমে দিয়ে তারপর যদি একটা ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার প্রথমে ডব্লিউএস কোয়েশনটা বসাতে হবে, তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে ধরো এখানে কিন্তু হি, আর ভার্ব হচ্ছে কিন্তু ওয়াস, ইস, এগুলা, ডিড, এগুলা। তাহলে দেখো নিয়ম অনুযায়ী কিন্তু এটাতেই হচ্ছে ঠিক আছে, যে ডব্লিউএস কোয়েশন বসেছে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব দিয়ে দিচ্ছে, তাহলে এটাই হবে রাইট আনসার। আমাদের 17 নম্বর প্রশ্ন, এ যে আমাদের চেনা লোক, বাক্যে চেনা কোন পদ, এখানে আশা করি এটা তোমরা বুঝতে পারতেছো যে বিশেষ্য, বিশেষণ, এগুলো কোনগুলোকে বোঝায়, যে লুকটি কীরকম চেনা, মানে এটা একটা দুষ্গুণ। যেমন যদি আমরা বলি ভালো ছাত্র, সেক্ষেত্রে যে ছাত্রের আগে যে ভালো যোগ করলাম এটা হচ্ছে একটা কিন্তু বিশেষণ, তাহলে এখানে কিন্তু চেনাটা অবশ্যই বিশেষণ হবে, রাইট অ্যান্সার। আর বিশেষ্য কোনটা কি, এখানে কিন্তু লুক শব্দটা এটা হচ্ছে কিন্তু অবশ্যই বিশেষ্য। আর অব্যয় কোনগুলা, অব্যয় তোমরা বাক্যের ভিতরে দেখতে পাবে যে উ, তারপর এবং, কিন্তু এগুলো যে যুক্ত হয় এগুলো হচ্ছে কিন্তু অব্যয়। আর ক্রিয়া তো বুঝতেই পারো, যেটা ভার্ব, মানে ইংরেজিতে বলা হয় ভার্ব কর্ম সম্পাদন করে, সেটা কি, আশা করি এটাও বুঝতে পারছো। সাধারণ জ্ঞানের মোস্ট ভ্যালুয়েবল একটা কোশ্চেন, সেটা হচ্ছে 18 নম্বর, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, এটা হচ্ছে মহেশখালীতে অবস্থিত, এটা অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে মনে রাখবে। গণিত থেকে আরও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকেই বুঝো না, এত সহজ করে বুঝিয়ে দেয় গণিতের শর্ট টেকনিক দিয়ে, তারপরে তোমরা বুঝো না, এটা ভালো করে দেখে রেখো। 19 নম্বর প্রশ্ন, 0.001 গুণন 0.001 ইকুয়াল কত হবে। একটা পয়েন্ট হচ্ছে যে মানে দশমিকের পরে যতগুলো ঘর আছে সেগুলো হবে দশমিকের পরে তুমি বসিয়ে দিবে, জাস্ট হয়ে যাবে। দেখো এখানে দশমিকের পরে 3টা ঘর রয়েছে, এখানে রয়েছে 4টা ঘর, তাহলে মোট কয়টা ঘর হলো দশমিকের পরে, 7টা ঘর। এখন আমরা দেখবো যে 7টা ঘর কোথায় রয়েছে, সেটাই হবে রাইট অ্যান্সার নির্দ্বিধায়। এখানে দেখো রয়েছে ক নাম্বারে 3টা, তারপর এখানে রয়েছে হচ্ছে 5টা, এটা হবে না, এখানে রয়েছে 4টা, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। এখানে দেখো 7টা ঘর রয়েছে, এখানে 6টা শূন্য রয়েছে আর একটা 1 রয়েছে, 1 দিয়ে 1কে গুণ করলে কিন্তু একই হবে, তার জন্য এটা এরকম করে দিচ্ছি। অর্থাৎ তোমার টোটাল দশমিকের পরে 7টা ঘর মিলাইতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে।
আমাদের 20 নম্বর প্রশ্ন, এই ভিডিওর লাস্ট প্রশ্ন বলা যায় যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ বিভাজনে? এটার রাইট অ্যান্সার হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনে। মিয়োসিস কোষ বিভাজনকে কিন্তু হ্রাসমূলক অর্থাৎ কমে গেছে লাস্টে, তার জন্য কিন্তু হ্রাসমূলক বিভাজনও বলা হয়। আরেকটা এখানে তোমাদেরকে নৈর্ব্যক্তিক জানিয়ে রাখি, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে কিন্তু বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। হয়তো অনেকে নবম দশম শ্রেণীতে এটা পড়িছ। কারণ অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার সমান হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে সমীকরণিক বিভাজন বলে, মাইটোসিস কোষ বিভাজনকে। জানি না তোমরা সাম্প্রতিক তথ্য কতটা ঘাটাঘাটি করো, তবে আমাদের পিডিএফ ব্যাচে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যতগুলো দিয়েছে এতটুকুই এনাফ। তারপর আমরা লাস্টের দিকে মানে পরীক্ষার আগের দিকে আমরা দিয়ে দিব, সেগুলো আমরা গুছিয়ে রাখতেছি একদম, মানে যাতে একবারই পড়ে নিতে পারো। এখন তোমরা জাস্ট রিভিশন করতে থাকো। আচ্ছা যাই হোক, এই ভিডিওর কুইজ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? এই যেগুলো গুল্লা দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা রাইট আনসার দিয়ে ফেলেছিলাম, যার জন্য এটা তোমাদেরকে পরে মুছে দেওয়া হচ্ছে। এখানে রয়েছে অপশন রয়েছে আতিয়ার রহমান, ফয়সাল কবির, সালেহউদ্দিন, তারপর হচ্ছে আব্দুর রৌফ তালুকদার। আর তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনটার রাইট অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করবে কিন্তু। আর তোমরা কিন্তু অবশ্যই কৃপণতা করো আমাদের সাথে, কারণ তোমরা ভিডিও দেখো অথচ আমাদের মানে চ্যানেলটা একদমই সাবস্ক্রাইব করো না, এটা কিন্তু হীনমন্যতার পরিচায়ক। আমরা আশা করি তোমরা এরকম আমাদের সাথে করবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।